পৃষ্ঠা 11। 7। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বের সংজ্ঞা নির্ণয় করো। উদারনীতিবাদী তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী? আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বের সংজ্ঞা। আন্তর্জাতিক সম্পর্ককে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার লড়াই হিসেবে দেখতে চায় না উদারনীতিবাদ। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, নীতিহীনতা এবং সহিংসতা থেকে আন্তর্জাতিক রাজনীতিকে মুক্ত করতে চেয়েছে উদারনীতিবাদ। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের বৈষম্য, পারস্পরিক বিদ্বেষ এবং রাষ্ট্রীয় স্বৈরাচারেরও সমাপ্তি ঘটাতে চায় উদারনীতিবাদ। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্ব বলতে এমন এক তত্ত্বকে বোঝায় যেখানে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার ভিত্তিতে এক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিশ্বব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। মৌলিক বৈশিষ্ট্যসমূহ। আন্তর্জাতিক সম্পর্কের কতকগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. মোটা হরফে লেখা, গণতন্ত্র ও সর্বজনীন মানবাধিকারের স্বীকৃতি। উদারনীতিবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বব্যবস্থার গণতান্ত্রিকরণের পক্ষপাতী। উদারনীতিবাদ চায় গণতান্ত্রিক ব্যবস্থা যেন সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সব রাষ্ট্রই যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে। সেই সঙ্গে উদারনীতিবাদ চেয়েছে বিশ্বজুড়ে সার্বজনীন মানবাধিকারের স্বীকৃতি। উদারনীতিবাদী তত্ত্বের প্রবক্তারা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হলে এক গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে, যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার লড়াই, রেষারেষি, সহিংসতা ও যুদ্ধের সমাপ্তি ঘটবে। 2. মোটা হরফে ব্যক্তি স্বাধীনতা ও অবাধ বিশ্ববাণী। আরেকবার বলছি। 2. মোটা হরফে ব্যক্তি স্বাধীনতা ও অবাধ বাণিজ্য নীতির প্রসার। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বে এমন এক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে চাওয়া হয়েছে যেখানে রাষ্ট্রগুলির জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকবে না, ছোট বড় সব রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। সেই সঙ্গে রাষ্ট্রগুলির মধ্যে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এছাড়া উদারনীতিবাদ চেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতির প্রসার, অর্থাৎ উদারনীতিবাদ চায় রাষ্ট্রগুলি ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো রকম বিধিনিষেধ আরোপ করবে না, বাণিজ্য হবে অবাধ ও মুক্ত। উদারনীতিবাদ বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড এর পক্ষপাতী। 3. শান্তি ও ন্যায় বিচারের প্রতিষ্ঠা। উদারনীতিবাদ অনুসারে রাষ্ট্রগুলি যদি আন্তর্জাতিক আইনকানুন যথাযথভাবে মেনে চলে, সম্মিলিত জাতিপুঞ্জের মতন আন্তর্জাতিক সংগঠনের নীতি ও নির্দেশ সঠিকভাবে অনুসরণ করে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে। এই কারণে উদারনীতিবাদী তত্ত্বের প্রবক্তারা আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক আইনকানুনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে মান্যতা দিয়ে এসেছেন। 4. অরাষ্ট্রীয় সংস্থাগুলির গুরুত্ব। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বে রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উদারনীতিবাদ মনে করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র একমাত্র একক নয়, রাষ্ট্র ছাড়াও যেসব অরাষ্ট্রীয় সংগঠন আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করছে তারাও সমান গুরুত্বপূর্ণ। দৃষ্টান্ত হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জ (ইউএনও), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রভৃতির উল্লেখ করা যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশের সুরক্ষায়, মানবাধিকার সংরক্ষণে ও অর্থনৈতিক উন্নয়নে এই সংগঠনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকাকে অস্বীকার করা যায় না বলে উদারনীতিবাদীরা মনে করেন। 5. গণতান্ত্রিক শান্তি তত্ত্ব। বিখ্যাত উদারবাদী চিন্তাবিদ ইমানুয়েল কান্ট এর বক্তব্য হল, গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই যুদ্ধ চায় না। গণতান্ত্রিক রাষ্ট্র যে কোনো আন্তর্জাতিক সমস্যা বা অন্য রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যা শান্তিপূর্ণ পদ্ধতিতে মিটিয়ে ফেলার পক্ষপাতী। একে বলা হয় গণতান্ত্রিক শান্তি তত্ত্ব। উদারবাদী কান্ট কয়াকাদন্তা নয়টায় মনে করতেন এভাবে বিশ্বজুড়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠলে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। তাছাড়া উদারনীতিবাদী তত্ত্বের প্রবক্তারা আরও মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশের ভিতরে গণতান্ত্রিক সংগঠনগুলি তাদের ভূমিকা সক্রিয়ভাবে পালন করতে পারবে।
এর ফলে সরকারের পক্ষে একক সিদ্ধান্তে যুদ্ধ ঘোষণা সম্ভব হবে না। যুদ্ধ ঘোষণা করতে গেলে সরকারকে নাগরিকদের সম্মতি নিতে হবে। 6. বাজার অর্থনীতির প্রতিষ্ঠা। উদারনীতিবাদী তত্ত্ব বাজার অর্থনীতির প্রতিষ্ঠা করতে চেয়েছে। উদারনীতিবাদের প্রবক্তারা মনে করেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে পারস্পরিক সংঘাত এমনকি এসব থেকে যুদ্ধের সম্ভাবনাও দূর হয়ে যাবে। 7. ক্ষমতার রাজনীতির গুরুত্বহীনতা। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বে ক্ষমতার রাজনীতিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। উদারনীতিবাদের বক্তব্য অনুসারে ক্ষমতার রাজনীতি রাষ্ট্রগুলির মধ্যে রেষারেষি, বিদ্বেষ, সংঘর্ষ ও যুদ্ধের সম্ভাবনাকে ডেকে আনে। ক্ষমতার রাজনীতি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের পরিবেশকেও বিনষ্ট করে। এসব কারণে উদারনীতিবাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার রাজনীতিকে মান্যতা দেয়নি। পৃষ্ঠা 12। 8. বিশ্বজনীনতার আদর্শের গুরুত্ব। উদারনীতিবাদী তত্ত্ব রাষ্ট্রগুলির সংকীর্ণ জাতীয় স্বার্থের বদলে বিশ্বজনীনতার আদর্শকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চায়। উদারনীতিবাদ মনে করে বিশ্বজনীনতার আদর্শে বিশ্বের মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারলে স্থায়ী শান্তি ও সুস্থিতির পরিবেশ গড়ে তোলা সম্ভব। 9. বিশ্বায়নের নয়া বিশ্ব ব্যবস্থা ও উদারনীতিবাদ। 1990-এর দশকে বিশ্বায়নের নয়া বিশ্ব ব্যবস্থা চালু হবার পরে আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী চিন্তাধারা তত্ত্ব থেকে বাস্তবে পরিণত হয়েছে বলে অনেকে মনে করেন। বিশ্বায়নের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থা WHO এর মাধ্যমে সারা বিশ্ব জুড়ে 166টি দেশ 2024 আগস্ট অগাধ মুক্ত বাণিজ্য, ফ্রি ট্রেড এবং বাজার অর্থনীতি মার্কেট ইকোনমি চালু হয়ে গেছে। এর পাশাপাশি বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এর উদ্যোগে পুঁজি ও শ্রমের অবাধ চলাচল শুরু হয়েছে। এর ফলে উদারনীতিবাদী তত্ত্বের অন্যতম প্রধান উপাদান অবাধ বাণিজ্য নীতি ও বাজার অর্থনীতি তাত্ত্বিক কাঠামো ছেড়ে বাস্তবে উঠে এসেছে বলে অনেকে মনে করেন। এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা WHO লেখা আছে, ওটা হবে WTO। 10. আন্তর্জাতিক সহযোগিতার প্রতি গুরুত্ব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্ব বিশ্বজুড়ে একটি আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার পক্ষপাতী। উদারনীতিবাদের প্রবক্তারা একথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির মধ্যে একটি পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা খুব দরকার। রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতা ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা অসম্ভব। সমালোচনা। 1. অবাস্তব তত্ত্ব। সমালোচকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে উদারনীতিবাদ যে তত্ত্ব উপস্থাপন করেছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। তাছাড়া উদারনীতিবাদ যে নীতি ও আদর্শের কথা বলতে চেয়েছে তা আজকের দুনিয়ায় নিতান্তই অবাস্তব। 2. কর্পোরেট দুনিয়ার আধিপত্য। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্বে যেভাবে অবাধ মুক্ত বাণিজ্য ও বাজার অর্থনীতির সপক্ষে যুক্তি খাড়া করা হয়েছে তাতে বিশ্বশান্তির বদলে কর্পোরেট দুনিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে সমালোচকরা মনে করেন। তাছাড়া অবাধ মুক্ত বাণিজ্য ও বাজার অর্থনীতির সুফল সব দেশ সমানভাবে ভোগ করতে পারেনি। এর ফলে শুধু ধনী ও উন্নত দেশগুলির বৃহৎ কর্পোরেট সংস্থাগুলি সমৃদ্ধ হয়েছে। তারা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলির অর্থনীতিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। 3. ব্যাপক বৈপরীত্যের উপস্থিতি। সমালোচকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে উদারনীতিবাদী তত্ত্বের মধ্যে ব্যাপক বৈপরীত্য থেকে গেছে। উন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই বৈপরীত্য বেশি করে দেখা যায়। উদারনীতিবাদী তত্ত্ব একদিকে পুঁজিবাদী অর্থনীতির সপক্ষে তাদের অভিমত তুলে ধরেছে, অন্যদিকে সব দেশকে অবাধ বাণিজ্যের সুযোগ নেওয়ার কথা বলেছে। কিন্তু বাস্তবতা হলো স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলি তেমনভাবে অবাধ বাণিজ্যের সুযোগ নিতে পারেনি যেমনটা পেরেছে উন্নত দেশগুলি। 4. রাষ্ট্রের ভূমিকা উপেক্ষিত। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বে যেভাবে রাষ্ট্রের তুলনায় অরাষ্ট্রীয় সংস্থাগুলির ভূমিকাকে অনেক বড় করে দেখানো হয়েছে তা ঠিক নয় বলে সমালোচকেরা মনে করেন। কেননা বিশ্বায়ন পরবর্তী বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট
যতই বদলে যাক না কেন আন্তর্জাতিক ক্ষেত্রে ভূখণ্ডকেন্দ্রিক সার্বভৌম জাতীয় রাষ্ট্রের আজও কোনো বিকল্প নেই। 5. পারস্পরিক নির্ভরশীলতার ধারণা নেতিবাচক। সমালোচকেরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বে যেভাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার ধারণাকে তুলে ধরা হয়েছে তা ইতিবাচক নয়। তাদের বক্তব্য হলো স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলি যখন উন্নত দেশগুলির উপরে নির্ভরশীল থাকতে বাধ্য হয় তখন সেই নির্ভরশীলতা অনেকটা প্রভুত্ব ও অধীনতার সম্পর্কে রূপান্তরিত হয়। মূল্যায়ন। আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক তত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচিত হলেও এর তাৎপর্যকে উপেক্ষা করা যায় না। উদারনীতিবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের যে গণতান্ত্রিক কাঠামো তৈরি করেছে এবং যুদ্ধমুক্ত বিশ্ব গড়ে তুলতে যেভাবে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা, পারস্পরিক নির্ভরশীলতার কথা এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সংগঠনের নীতি নির্দেশিকা মেনে চলার গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 8. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় মতবাদের সংজ্ঞা দাও। এই মতবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় মতবাদের সংজ্ঞা। আন্তর্জাতীয় সম্পর্কের মার্ক্সীয় মতবাদ কার্ল মার্ক্সের (1818 থেকে 1883 খ্রিস্টাব্দ) চিন্তাধারার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। 1960-এর দশকের শেষ দিকে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সীয় ধারা উঠে আসে আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের অনুন্নয়ন তত্ত্বের মাধ্যমে। পরে 1970-এর দশকে ইমানুয়েল ওয়ালারস্টাইন তার বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মাধ্যমে এই ধারাকে প্রসারিত করেন। অবশ্য বহু আগে লেনিন (1916 লয়কার লয়হাস্যই দন্তান্ন) তাঁর সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় নামক পুস্তিকায় এই ধারণার তাত্ত্বিক ভিত্তি রচনা করেছিলেন বলে মনে করা হয়। সংজ্ঞা। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় মতবাদ বলতে এমন এক মতবাদকে বোঝায় যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির সম্পর্ককে মার্ক্সীয় ধারায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই মতবাদে দেখানো হয়েছে পুঁজিবাদ কীভাবে আধুনিক বিশ্বে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে অসম উন্নয়ন তৈরি করেছে এবং কীভাবে উন্নয়নশীল দেশগুলিকে উন্নত দেশের কাছে নির্ভরশীল করে রাখা হয়েছে। মৌলিক বৈশিষ্ট্যসমূহ। 1. আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের অনুন্নয়ন তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ। 1. ক্ষমতার অসম কাঠামো। আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্ক দন্তা নয়দয় রফলাইকার গয়হস্যু দন্তা নয়ডয়াকার ফয় রফলা জফলাকার উময়কয় তার অনুন্নয়ন তত্ত্বে রাষ্ট্রগুলির সম্পর্ক বিশ্লেষণ করে দেখিয়েছেন বিশ্ব অর্থনীতিতে যে দেশগুলি উন্নত তাদের আর্থিক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, অন্যদিকে উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলির আর্থিক কাঠামো সে তুলনায় অনেক দুর্বল। পৃষ্ঠা 13। 2. বৈষম্যমূলক বাণিজ্যিক সম্পর্ক। ফ্র্যাঙ্ক তার তত্ত্বে আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির বৈষম্যমূলক বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেছেন। এই ধরনের বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্যিক সম্পর্কের অসম শর্তে লাভবান হয়েছে উন্নত দেশগুলি, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলি এই সম্পর্কের পরিণামে ক্ষতির সম্মুখীন হয়েছে। 3. পরনির্ভরশীলতা। ফ্র্যাঙ্ক তার তত্ত্বে এটা দেখিয়েছেন যে উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশগুলিতে পুঁজি লগ্নি করে তাদের অর্থনীতিকে পরনির্ভর করে রেখেছে। এর পরিণামে উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়েছে। 4. অনুন্নয়ন ও শোষণ। ফ্র্যাঙ্ক তার তত্ত্বে দেখিয়েছেন যে উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও বাজারের উপরে নিয়ন্ত্রণ কায়েম রেখে তাদের শোষণ অব্যাহত রেখেছে। এই কারণে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি অনুন্নত থেকে গেছে। 5. নির্ভরতা। ফ্র্যাঙ্কের মতে উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশগুলিকে অর্থসাহায্য, ঋণ ইত্যাদি দিয়ে আর্থিকভাবে নির্ভরশীল করে রাখে। এর ফলে এই দেশগুলি কখনো স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারে না। নির্ভরশীল অর্থনীতি উন্নয়নশীল দেশগুলিকে অনুন্নয়নের দিকে ঠেলে দেয়। 2. ইমানুয়েল ওয়ালারস্টাইন হস্যই ময়াকাদন্তা নয়জফলা হস্য উন্তুস্ত একাল্লা ওয়ালারস্টাইন ও উন্তুস্ত একার লয়াকার ছয়টা একার হস্যই দন্তান্না এর বিশ্ব ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ। 1.
রাষ্ট্রগুলিকে ৩ শ্রেণীতে বিভাজন। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় ধারার প্রবক্তা ইমানুয়েল ওয়ালারস্টাইন (1930 থেকে 2019 খ্রিস্টাব্দ) তার বিশ্বব্যবস্থা তত্ত্বে রাষ্ট্রগুলিকে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে ৩ শ্রেণীতে ভাগ করেছেন। এ, কেন্দ্রে অবস্থিত পশ্চিমী শিল্পোন্নত ধনী দেশ। বি, আধা প্রান্তে অবস্থিত উন্নয়নশীল দেশ। সি, প্রান্তে অবস্থিত অনুন্নত দরিদ্র দেশ। ২, সস্তায় কাঁচামাল ও শ্রম সরবরাহ। প্রান্তে অবস্থিত দেশগুলির আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই তারা কেন্দ্রে অবস্থিত ধনী দেশগুলিকে শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল ও শ্রম দিতে বাধ্য থাকে। এর ফলে কেন্দ্রে অবস্থিত ধনী দেশগুলি আরও ধনী হয়। অন্যদিকে প্রান্তে অবস্থিত দরিদ্র দেশগুলি উন্নয়নের অভাবে দরিদ্র থেকে যায়। ৩, অর্থনৈতিক পঙ্গুত্ব ও পরনির্ভরশীলতা। ওয়ালারস্টাইনের বিশ্বব্যবস্থা তত্ত্ব অনুসারে কেন্দ্রে অবস্থিত শিল্পোন্নত ধনী দেশগুলির দীর্ঘকালীনব্যাপী শোষণের পরিণামে প্রান্তে অবস্থিত দরিদ্র দেশগুলি এর অর্থনীতি পঙ্গু হয়ে পড়ে। এর ফলে প্রান্তে অবস্থিত দেশগুলি স্থায়ীভাবে পরনির্ভরশীল হয়ে ওঠে। ৪, উন্নত দেশগুলির সমৃদ্ধির শর্ত। ইমানুয়েল ওয়ালারস্টাইনের মতে কেন্দ্রে অবস্থিত উন্নত দেশগুলির সমৃদ্ধির শর্ত হল প্রান্তে অবস্থিত দরিদ্র দেশগুলির অনুন্নয়ন। এই অনুন্নয়ন যাতে স্থায়ী হয় তার জন্য পুঁজিবাদী উন্নত দেশগুলি সক্রিয় থাকে। ৫, অর্থনৈতিক পরাধীনতা। বিশ্ব ব্যবস্থা তত্ত্বে ওয়ালারস্টাইন এটা দেখিয়েছেন যে প্রান্তে অবস্থিত অনুন্নত দেশগুলির রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক পরাধীনতার হাত থেকে মুক্তি পায় না। এ প্রসঙ্গে লাতিন আমেরিকার অনুন্নত দেশগুলির উদাহরণ তুলে ধরে ওয়ালারস্টাইন বলেছেন, এই দেশগুলি প্রায় ১০০ বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেলেও আজ পর্যন্ত অর্থনৈতিক উন্নয়নের মুখ দেখতে পায়নি। ৬, বিশ্বব্যবস্থা চিরস্থায়ী নয়। ওয়ালারস্টাইন তার তত্ত্বে এই আশা ব্যক্ত করেছেন যে পুঁজিবাদী বিশ্বব্যবস্থা চিরস্থায়ী নয়। ৩টি উপায়ে এর পরিবর্তন সম্ভব বলে তিনি মনে করেন। এগুলি হল: এ, দেশগুলির রাজনৈতিক নেতৃত্বের বদল। বি, আন্তর্জাতিক অর্থনীতির তীব্র সংকট। সি, নিজেদের জাতীয় অর্থনীতির স্বার্থে বিদ্রোহ ঘোষণা। সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্ব নিয়ে সমালোচকরা যেসব কথা তুলে ধরেছেন তা হল: ১, অর্থনীতির নির্ধারণ তত্ত্ব। সমালোচকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে মার্ক্সীয় ধারার পণ্ডিতেরা আগে থেকেই ধরে নিয়েছেন যে রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি। এই ধারণা ঠিক নয়। আন্তর্জাতিক ক্ষেত্রের রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ২, আর্থিক বিকাশ সবার ক্ষেত্রে একই রকম নয়। সমালোচকেরা মনে করেন তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির আর্থিক বিকাশ সবার ক্ষেত্রে একই রকমভাবে হয়নি। এই দেশগুলির রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যাপক বৈচিত্র্য আছে। তাছাড়া বিদেশি পুঁজির সঙ্গেও সবার সম্পর্ক যে শোষণমূলক তা কিন্তু নয়। মার্ক্সীয় ধারায় এই বৈচিত্র্যকে স্বীকার করা হয়নি। ৩, রাষ্ট্রের ভূমিকা গুরুত্বহীন। সমালোচকের মতে আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় ধারা শ্রেণী সম্পর্কের উপরে বেশি গুরুত্ব দিতে গিয়ে রাষ্ট্রের ভূমিকাকে ছোট করে দেখিয়েছে, অথচ উন্নত বা উন্নয়নশীল যাই হোক না কেন রাষ্ট্রের ভূমিকায় এখনও পর্যন্ত প্রধান। ৪, কেন্দ্র ও প্রান্তের ধারণা সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সমালোচকদের বক্তব্য হল, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সীয় ধারা যেভাবে কেন্দ্র ও প্রান্তের ধারণাকে তুলে ধরেছে তা বহু উন্নয়নশীল দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন, কেন্দ্র ও প্রান্তের ধারণা চীন, ভারত, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার আর্থিক বিকাশের সাফল্যের সঙ্গে মেলে না। এই দেশগুলির আর্থিক বিকাশের সাফল্যের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা মার্ক্সীয় ধারায় খুঁজে পাওয়া যায় না। মূল্যায়ন। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সীয় ধারাকে একেবারে গুরুত্বহীন বলে কোনোভাবেই অভিহিত করা যায় না। এই তত্ত্ব উন্নত ও উন্নয়নশীল দেশগুলির আন্তর্জাতিক সম্পর্কের শ্রেণীগত সম্পর্ক ও শোষণমূলক প্রকৃতির যে দিকটি তুলে ধরেছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বর্তমান দুনিয়ায় লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলির আর্থিক অবস্থার দিকে তাকালেই এই তত্ত্বের প্রাসঙ্গিকতা যে আজও রয়েছে তা বোঝা যায়। পৃষ্ঠা 14। ৯,
উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। আধুনিক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যসমূহ। এটা হচ্ছে HSWBCHSC মডেল কোশ্চেন। ঊনবিংশ শতকের শেষ দশকে সাবেকি উদারনীতিবাদ তার গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলে। এই সময় TH গ্রিন গয়রফলা হস্যই দন্তান্ন কমা ম্যাকাইভার ময়জফলাকার কয় হস্যান্ত আ হস্যই ভয়াকার র এবং ল্যাস্কি লয়জফলাকা দন্ত শয়কয় হস্যই প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ইতিবাচক ধারণা নিয়ে উদারনীতিবাদের নতুন ব্যাখ্যা উপস্থাপন করেন। একে ইতিবাচক বা আধুনিক উদারনীতিবাদ ব্র্যাকেটে পজিটিভ অর মডার্ন লিবারালিজম LIBERALISM বলা হয়। 1. রাষ্ট্র সমষ্টিগত মঙ্গলের প্রকাশ। ইংল্যান্ডের ভাববাদী দার্শনিক TH গ্রিন বলেন, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি, বল প্রয়োগ নয়। ব্র্যাকেটে উইল কমা নট ফোর্স কমা ইজ দ্য বেসিস অফ স্টেট। গ্রিন রাষ্ট্রকে সমষ্টিগত মঙ্গলের প্রকাশ বলে বর্ণনা করেন। গ্রিনের মতে রাষ্ট্র কখনো নিজেই নিজের লক্ষ্য হতে পারে না। রাষ্ট্র হল ব্যক্তিবর্গের পূর্ণ নৈতিক বিকাশের হাতিয়ার মাত্র। গ্রিনের অভিমত তাঁর সাধারণ ইচ্ছার ধারণার উপর প্রতিষ্ঠিত। তিনি মনে করতেন সাধারণ ইচ্ছা তথা সদিচ্ছার প্রতিষ্ঠার জন্যই স্বাধীনতার প্রয়োজন। রাষ্ট্র এই সদিচ্ছাকে নিয়ন্ত্রণ করবে না, রাষ্ট্র এর প্রতিবন্ধকতাসমূহ অপসারণ করবে। তার মতে নাগরিকেরা নিজেদের স্বার্থরক্ষা ছাড়া অন্য কোনো কারণে রাষ্ট্রের বিরোধিতা করতে পারে না। অবশ্য স্বৈরাচারী শাসকের বিরুদ্ধাচরণ করাকে তিনি অধিকার হিসেবে স্বীকৃতি না দিলেও কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 2. বহুত্ববাদী দৃষ্টিতে রাষ্ট্র। আধুনিক উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার, ল্যাস্কি, বার্কার, বয়াকার কয়রেফাকার প্রমুখ এই অভিমত প্রকাশ করেন যে ব্যক্তির বহুমুখী জীবনের সম্পূর্ণ বিকাশ রাষ্ট্র একা করতে পারে না। এই জন্য মানুষ সমাজের অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি সংঘ বা প্রতিষ্ঠান তৈরি করে থাকে। রাষ্ট্রের মতো এইসব সংঘ বা প্রতিষ্ঠানগুলি সমান গুরুত্বপূর্ণ ও স্বাধীন। এদেরও রাষ্ট্রের মতো সার্বভৌম ক্ষমতা থাকা উচিত। বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্র ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করলেও অন্তর্জীবনের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। ম্যাকাইভারের ভাষায় ইনভার্টেড কমার মধ্যে পেন্সিল কাটার জন্য কুঠার যেমন অনুপযুক্ত কমা সেই রকম ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশে রাষ্ট্রও অনুপযুক্ত। 3. রাষ্ট্র জনগণের সেবক। অধ্যাপক ম্যাকাইভারের মতে রাষ্ট্র জনগণের সেবা করে বলেই তার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। রাষ্ট্র সমাজের এজেন্ট হিসেবে জনগণের অধিকারসমূহ সৃষ্টি করে। রাষ্ট্র জনগণ অপেক্ষা বড় হতে পারে না। ম্যাকাইভার ধর্ম, নৈতিকতা, প্রথা ও সংস্কৃতির উপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধী ছিলেন। রাষ্ট্রের কাজকর্মকে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, জীবন ও সম্পত্তি রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ তথা কৃষি ও শিল্পের বিকাশ সাধনে সীমিত রাখার তিনি পক্ষপাতী ছিলেন। 4. সমাজস্থ নাগরিকদের স্বার্থ রক্ষা। অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি হজফলাকা লয়ডয় 1935 খ্রিস্টাব্দে তাঁর প্রকাশিত শীর্ষক গ্রন্থ দ্য স্টেট ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস এ রাষ্ট্রকে একটি জাতীয় সমাজ বলে অভিহিত করেন। রাষ্ট্র আইনসঙ্গতভাবে বল প্রয়োগের অধিকারী। এই ক্ষমতা সার্বভৌমিকতা নামে পরিচিত। ল্যাস্কির মতে রাষ্ট্রকে সমাজস্থ সময়াকার বর্গীর্য শয়থায় নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করতে হয়। জনগণের ব্যাপক অংশের সর্বাধিক পরিমাণ সামাজিক মঙ্গল সাধন রাষ্ট্রের প্রধান কাজ। ল্যাস্কি অবশ্য রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকে জনগণের শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করার সপক্ষে রায় দেন। 5. জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্ব। রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের সমাজতান্ত্রিক বিপ্লবের পরবর্তীকালে উদারনীতিবাদের জনপ্রিয়তা হ্রাস পেলে উদারনীতিবাদের সমর্থকেরা জনকল্যাণমূলক রাষ্ট্রের তত্ত্ব প্রচার করেন। সমাজতন্ত্র ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত এই তত্ত্বে একটি মাঝামাঝি অবস্থার কথা বলা হয়।
এই মতবাদে মিশ্র অর্থব্যবস্থা চালু করে জনকল্যাণ সাধন সম্ভব বলে ব্যাখ্যা দেওয়া হয়। জনকল্যাণকর রাষ্ট্রতত্ত্বে উদারনীতিবাদের মৌলনীতিগুলির মধ্যে নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকারের স্বীকৃতি, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিবর্তন প্রভৃতি গৃহীত হয়। 10. মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। HSWBCHSC মডেল কোশ্চেন। মার্ক্সবাদের মূল সূত্র। এমিল বার্নস মহাশৈল বয়াকার নয়রেব দন্তশয়কার মতে মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে কার্ল মার্ক্সের 1818 থেকে 1883 খ্রিস্টাব্দের নামানুসারে। এই মতবাদের মূল সূত্রগুলি হল: 1. দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দয়বয় নয় দয় বয় ময় দীর্ঘ লক বস্তুবাদ বদন্তশয়তহাস্য বয়াকার দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ হল মার্ক্সীয় তত্ত্বের প্রধান ভিত্তি। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ হেগেলের দ্বন্দ্বমূলক বস্তুবাদ থেকে উপাদান গ্রহণ করলেও তা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বক্তব্য হল জগৎ প্রকৃতিগতভাবে বস্তুময়। জগতের প্রতিটি বস্তু পরস্পরের উপর নির্ভরশীল ও পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত। এই বস্তু জগৎ অনড় বা অচল নয়, তা সতত পরিবর্তনশীল। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি মৌলিক নিয়ম রয়েছে। 1. বৈপরীত্যের দ্বন্দ্ব। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিশ্বাস করে যে প্রতিটি বস্তু ও ঘটনার মধ্যে পরস্পর বিরোধী ধর্ম একই সঙ্গে অবস্থান করে। তার ফলে দেখা দেয় অন্তর্দ্বন্দ্ব। যেমন পুঁজিবাদী সমাজে পুঁজি মালিক ও শ্রমিকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এই অন্তর্দ্বন্দ্ব সমাজ পরিবর্তনের মূল কারণ হিসেবে কাজ করে। 2. পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে বিপরীতধর্মী শক্তিগুলির দ্বন্দ্বের ফলে বস্তুজগতে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন ঘটে। এই গুণগত পরিবর্তন বস্তুর আমূল পরিবর্তন ঘটাতে সাহায্য করে। মার্ক্সের মতে পুঁজিবাদী সমাজের পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়ায় আকস্মিকভাবে বিপ্লবের মাধ্যমে যে গুণগত পরিবর্তন ঘটে তার ফলে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা পত্তন হয়। এভাবে সমাজের পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন ঘটে। 3. অস্বীকৃতির অস্বীকৃতি। অদন্তশয়বয় দীর্ঘই কয়রি তয়হাস্যৈর অস্বীকৃতির অস্বীকৃতি। অদন্তশয়বয় দীর্ঘই কয়রি তয়হাস্যৈ। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মতে পুরাতনের অস্বীকৃতি ছাড়া নূতনের আবির্ভাব ঘটতে পারে না। নতুন ক্রমে পুরনো হয়, তখন তারও বদল ঘটে। এভাবে দাস সমাজ ব্যবস্থাকে অস্বীকার করে সামন্ত সমাজের বিকাশ, সামন্ত সমাজকে অস্বীকার করে পুঁজিবাদের বিকাশ, আবার পুঁজিবাদকে অস্বীকার করে সমাজতন্ত্রের বিকাশ ঘটে। 2. ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্সের তত্ত্বের মূলনীতিগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল এই ঐতিহাসিক বস্তুবাদ। 1. মূল কাঠামো ও উপরিকাঠামো। মার্ক্স সর্বপ্রথম বৈজ্ঞানিক দৃষ্টিতে ইতিহাসের ব্যাখ্যা দিয়ে বলেন যে রাজনীতি, ধর্ম, দর্শন প্রভৃতি চিন্তাধারা নয়, সমাজের মূল কাঠামো বা প্রকৃত বুনিয়াদ হল অর্থনৈতিক ব্যবস্থা। এই বুনিয়াদের উপর গড়ে ওঠে ধর্ম, নৈতিকতা, আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্র ইত্যাদি যাবতীয় উপরিকাঠামো। 2. মানব ইতিহাসের পরিবর্তনের কারণ। মার্ক্সীয় মতবাদ অনুসারে মানব সমাজের বিকাশের ইতিহাস হল উৎপাদন ব্যবস্থার বিকাশের ইতিহাস। মানব সমাজের পরিবর্তনের মুখ্য কারণ উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব। মার্ক্সের মতে আদিম যৌথ সমাজ জীবনে উৎপাদনের উপাদানের উপর ব্যক্তি মালিকানা না থাকায় সমাজের শ্রেণী শোষণ ছিল না। দাস সমাজ ব্যবস্থায় দাস মালিকেরা উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা কায়েম করে। ক্রমে সামন্ত সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের মালিক হয়ে ওঠে সামন্ত প্রভুরা। যন্ত্রশিল্পের উদ্ভব হলে সমাজতন্ত্রের অবসান ঘটে, সামন্ত সমাজের অবসান ঘটে এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। পুঁজিবাদী ব্যবস্থায় দ্বন্দ্ব ও সংকট তীব্র আকার ধারণ করলে বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী সমাজের অবসান এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তন ঘটে।
সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় সব রকম শোষণের সমাপ্তি ঘটে। এভাবে মার্কস তাঁর ঐতিহাসিক বস্তুবাদের সাহায্যে সমাজ বিবর্তনের ধারার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। 3. উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শোষণের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের অবতারণা করা হয়। পৃষ্ঠা 15। মার্কসের বক্তব্য হল, যন্ত্রপাতি, কাঁচামাল ও শ্রমের সংমিশ্রণে যে দ্রব্য উৎপাদিত হয় তার সমস্তটাই আসলে শ্রমিকের শ্রমের ফসল। পুঁজিবাদী সমাজে উৎপাদনের উপাদানের মালিক হল পুঁজিপতি শ্রেণী। জীবনধারণের জন্য তাদের কাছে শ্রমিকেরা শ্রম বিক্রি করতে বাধ্য থাকে, কিন্তু শ্রমিক সারাদিনের শ্রমে যা উৎপাদন করে সেই মূল্যের মাত্র সামান্য একটি অংশ সে মজুরি হিসেবে পায়। বাকি অংশটুকু উদ্বৃত্ত মূল্য হিসেবে থেকে যায়। এই উদ্বৃত্ত মূল্য শ্রমিক পায় না, তা যায় মালিকের কাছে। পুঁজিপতি শ্রেণীর মুনাফার উৎস এই উদ্বৃত্ত মূল্য। মার্কসীয় তত্ত্ব অনুযায়ী শ্রমিক তার মজুরির সমমূল্যের দ্রব্য উৎপাদন করতে যেটুকু সময় কাজ করে তাকে আবশ্যিক শ্রম ও সময় বলে। বাকি উদ্বৃত্ত মূল্যটুকু তৈরি করতে শ্রমিককে যতটুকু অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা হয় তাকে উদ্বৃত্ত শ্রমসময় বলে। 4. শ্রেণী সংগ্রাম। এগুলো সব মোটা হরফে লেখা। শ্রেণী সংগ্রাম, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এগুলো। 4. শ্রেণী সংগ্রাম। মার্কস ও এঙ্গেলসের লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, মজফরাকা দন্তা নহাস্যই ফয়কা দন্তা শয়টায়কার, এই সূচনা বাক্যটি হল, এটাও মোটা হরফে লেখা, আজ পর্যন্ত ব্র্যাকেটে আদিম সাম্যবাদী সমাজের পর থেকে ব্র্যাকেট শেষ যতগুলি সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্কসীয় দর্শনে শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণী বলতে বোঝায় একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহকারী সমাজের এক একটি অংশ। যেমন পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় যে গোষ্ঠী শ্রমদান করে তাকে বলা হয় শ্রমিক শ্রেণী। মার্কসীয় মতে বিনা সংগ্রামে বা সংঘাতে মসৃণ পথে সমাজের পরিবর্তন ঘটে না, সমাজের বিকাশ ঘটে শ্রেণী সংগ্রামের ফলেই। তাই তারা শ্রেণী সংগ্রামকে সমাজ বিকাশের চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করেন। মার্কসীয় মত অনুযায়ী শ্রেণীর বিভাজন দুই প্রকার, মুখ্য এবং গৌণ। যে শ্রেণীদের বাদ দিয়ে উৎপাদন ব্যবস্থা চলতে পারে না তারা মুখ্য শ্রেণী, যেমন পুঁজিবাদী সমাজে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী, আর অন্যরা হলো গৌণ শ্রেণী। অতীতকালে শ্রেণীর অস্তিত্ব ছিল না। মার্কসের মতে পৃথিবীতে প্রথম শ্রেণীবিভক্ত সমাজ দেখা যায় দাস সমাজে। এই সমাজে দুটি মুখ্য শ্রেণী ছিল, দাস ও দাস মালিক। দাস সমাজে শুরু হলো এক শ্রেণী কর্তৃক অপর শ্রেণীর শোষণ। এই সমাজে দাস ও দাস মালিকদের মধ্যে শ্রেণীদ্বন্দ্ব তীব্র হয়। দাস সমাজের পরবর্তী পর্যায়ে সমাজ বিভক্ত হয় শোষক সামন্তপ্রভু ও শোষিত ভূমিদাস শ্রেণীতে। এই দুই শ্রেণীর মধ্যে শ্রেণীদ্বন্দ্বও চলতে থাকে। এরপর গড়ে ওঠে পুঁজিবাদী সমাজ। এই সমাজ বুর্জুয়া ও সর্বহারা এই দুই পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। শ্রেণীদ্বন্দ্ব তীব্রতর হয়ে ওঠে এবং সর্বহারা শ্রেণী পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উচ্ছেদের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও আদর্শগত সংগ্রাম চালাতে থাকে। মার্কসীয় মতে পুঁজিপতি বা বুর্জুয়া শ্রেণী সম্পূর্ণভাবে পরাজিত হলে সর্বহারার একনায়কত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে এবং শ্রেণীদ্বন্দ্বের অবসান ঘটবে। পরিশেষে সাম্যবাদী সমাজে শ্রেণীহীন এবং শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। 5. রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। মার্কসীয় মতবাদ অনুযায়ী রাষ্ট্রের আবির্ভাব আকস্মিকভাবে ঘটেনি। উৎপাদন ব্যবস্থার প্রকৃতিগত পরিবর্তনের ফলে সমাজ বিবর্তনের একটি বিশেষ অধ্যায় রাষ্ট্রের জন্ম হয়। এই সময়ে সমাজ সম্পত্তিবান শোষক শ্রেণী এবং সম্পত্তিহীন শোষিত শ্রেণী এই দুই পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। 1. বলপ্রয়োগ ও শ্রেণী শোষণের হাতিয়ার। মার্কসের মতে সম্পত্তি মালিকানার নিরাপত্তার জন্য যে বলপ্রয়োগমূলক হাতিয়ারের প্রয়োজন হয় তা হলো রাষ্ট্র। রাষ্ট্র নামক হাতিয়ারের সাহায্যে সমাজে প্রভুত্বকারী সংখ্যালঘু সম্পত্তিবান শ্রেণী তার বিরোধী
সংখ্যাগরিষ্ঠ সম্পত্তিহীন শ্রেণীকে শোষণ করে। এইভাবে দাস সমাজ, সামন্ত সমাজ ও পুঁজিবাদী সমাজে রাষ্ট্র উৎপাদন ব্যবস্থার মালিকদের স্বার্থে সংখ্যাগরিষ্ঠকে শোষণ করার হাতিয়ার হিসেবে কাজ করে। 2. রাষ্ট্র প্রকৃতির পরিবর্তন। মার্ক্সের মতে বুর্জুয়া রাষ্ট্রের ধ্বংসের ফলে সর্বহারার একনায়কত্ব ইনভার্টেড কমার মধ্যে প্রতিষ্ঠিত হলে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হবে। রাষ্ট্র সেখানে শোষণের হাতিয়ার হিসেবে কাজ করবে না, বরং সাম্যবাদী সমাজের ভিত্তি রচনা করবে। 3. রাষ্ট্রের বিলুপ্তি। সাম্যবাদী সমাজে সব রকম শ্রেণী শোষণের সমাপ্তি ঘটার ফলে রাষ্ট্রযন্ত্রের কোনো প্রয়োজন থাকবে না, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে। 6. বিপ্লবের তত্ত্ব। মার্ক্সের মতবাদ অনুযায়ী বিপ্লব হলো এমন এক সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে পুরনো সমাজ ব্যবস্থার পরিবর্তে নতুন প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 1. বিপ্লবের কারণ। মার্ক্সবাদে বলা হয়েছে বিপ্লবের কারণ হলো প্রচলিত উৎপাদন সম্পর্কের সঙ্গে নতুন উৎপাদিকা শক্তির বিরোধ। নতুন উৎপাদিকা শক্তির সঙ্গে পুরনো উৎপাদন সম্পর্কের এই সংঘর্ষের ফলে পুরনো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। 2. বিপ্লবের চালিকা শক্তি। মার্ক্স বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি লোকোমোটিভ অফ হিস্ট্রি বলে বর্ণনা করেছেন। তার মতে বিপ্লবের চালিকা শক্তি হিসেবে যে শ্রেণী কাজ করে তার মাধ্যমে বিপ্লবের প্রকৃতি নির্ধারিত হয়। যেমন বুর্জুয়া বিপ্লবের মূল চালিকা শক্তি বুর্জুয়া শ্রেণী, সমাজতান্ত্রিক বিপ্লবের চালিকা শক্তি হল শ্রমিক ও কৃষক সম্প্রদায়। পৃষ্ঠা 16। 3. বিপ্লবের শর্ত। বিপ্লবের জন্য মার্ক্সীয় তত্ত্বে 2 ধরনের শর্ত পূরণের কথা বলা হয়েছে। 1. বিষয়গত অবস্থা। 2. বিষয়গত অবস্থা। বিষয়গত অবস্থা হল বৈপ্লবিক পরিস্থিতি। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অনুসারে এই পরিস্থিতি তৈরি হয়। এই বৈপ্লবিক পরিস্থিতি না থাকলে বিপ্লব ঘটতে পারে না। অন্যদিকে বিষয়গত উপাদানগুলি হল জনগণের বৈপ্লবিক চেতনা ও সংগ্রামী মানসিকতা, বিপ্লবী রাজনৈতিক দল প্রভৃতি। 4. বিপ্লবের প্রকৃতি। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে বিপ্লব সব রকম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শোষণের অবসান ঘটিয়ে এক শোষণমুক্ত শ্রেণীহীন সমাজ গঠন করবে। বিপ্লব রক্তপাতহীন বা রক্তাক্ত, শান্তিপূর্ণ বা হিংসাত্মক উভয়ই হতে পারে। লেনিনের মতে বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শোষিতের মহোৎসব। 5. বিপ্লবের প্রকারভেদ। 2 ভিন্ন ধরনের বিপ্লবের কথা মার্ক্সবাদে বলা হয়, সমাজতান্ত্রিক ও অসমাজতান্ত্রিক। এই 2 বিপ্লবের প্রকৃতি ভিন্ন। অসমাজতান্ত্রিক বিপ্লব পুরনো সমাজের সঙ্গে আপোষ করে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানার রূপকে সংস্কার করে মাত্র। অন্যদিকে উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটায় সমাজতান্ত্রিক বিপ্লব। এই বিপ্লব হল শোষিত মানুষের স্থায়ী মুক্তির জন্য শোষক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত প্রথম বিপ্লব।